আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? জি স্যার। তোমাদের ফার্মাকোকাইনেটিক্স এর আমি অ্যাবজর্পশন থেকে শুরু করব আজকে। অ্যাবজর্পশনটা শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। এখন অ্যাবজর্পশনটা পুরো প্রথম থেকে আবার শুরু করব। এখন তোমাদের লাস্ট ক্লাস অর্থাৎ সোমবারে যে যতটুকু আমি পড়াইছি, আহ, তোমরা বাসায় পড়ালেখা করছো কিনা দেখছো? যে টপিকস গুলো আমি পড়াইছি ওগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপশন ক্লিয়ার হয়েছে? রুল 11, রুল জি স্যার। 60, রুল 60। জি স্যার। আচ্ছা, আমি বলতেছি যে আহ, আমি যে সোমবার যে টপিকস গুলা তোমাদেরকে পড়াই দিলাম, যে টপিকস গুলা আলোচনা করলাম, ওই টপিকস গুলা তোমরা বাসায় আবার রিভিউ করছো কিনা, পড়ছো কিনা, কোথাও কোনো সমস্যা মনে হয়েছে অথবা বুঝতে পারছো কিনা, না কোনো টপিকস গুলা আমার আবার আলোচনা করার প্রয়োজন আছে? হ্যালো? স্যার আরেকবার আলোচনা করলে ভালো হতো স্যার। মানে প্রথম থেকে? স্যার প্রথম জি থেকে স্যার। রুল 11, আমি রুল 11 কে বলতেছি যে আমি লাস্ট সোমবার যে টপিকস গুলা পড়াইছি এবং আলোচনা করছি, ওই টপিকস গুলা তোমরা বাসায় পড়ালেখা করছো কিনা, দেখছো কিনা? জি স্যার। আচ্ছা, এর মধ্যে কোথাও কোনো সমস্যা মনে হয়েছে কিনা যে এই টপিকস গুলা আমার আবার নতুন করে আলোচনা করার দরকার আছে অথবা পড়ানোর দরকার আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, রুল 60, রুল 60, রুল 60। ইয়েস স্যার। আচ্ছা, তুমি কি লাস্ট ক্লাস করো নাই? তুমি ফলো না করো স্যার। নাই? আচ্ছা, স্যার শোনো। লাস্ট। আচ্ছা, লাস্ট যে সোমবারে যে আমি ক্লাসটা নিছি ওটার রেকর্ডিং আছে, ওটা তুমি একটু দেখে নিবা, ঠিক আছে? এটা দেখে ইয়েস স্যার, নিবা, ইনশাআল্লাহ আই দেখার উইল গো পর টু দ্য রেকর্ডিং। হ্যাঁ, লাস্ট ক্লাসটা তুমি দেখে নিবা। যদি ওইটা রিভিউ করবা, ওই ক্লাসটা রিভিউ করবা, যদি দেখো যে বুঝতে পারো নাই অথবা সমস্যা মনে হইতেছে, তাহলে টপিকস গুলা নেক্সট ক্লাসে আবার বলবা, আমি আবার প্রয়োজনে আলোচনা করে দেব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসো আমরা অ্যাবজর্পশন থেকে শুরু করি। অ্যাবজর্পশন আমি ফ্যাক্টর পর্যন্ত স্যার পড়াইছি। স্যার একটা প্রবলেম ছিল স্যার, হ্যাঁ একটা হ্যাঁ, অবশ্যই। ডেফিনিশন। রুল কত? রুল কত? স্যার স্যার রুল 25 স্যার। রুল 25, বলো কোন ডেফিনেশনটা? স্যার স্যার মিডিয়ান ইফেক্টিভ ডোজটা একটু স্যার বোঝা দিতেন স্যার, আচ্ছা, ডেফিনেশনটা স্যার মিডিয়ান বুঝি নাই স্যার। মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান ইফেক্টিভ ডোজ, ওকে। মিডিয়ান ইফেক্টিভ ডোজ। আচ্ছা, তোমার সামনে যে বইটা আছে ওই জায়গাতে মিডিয়ান ইফেক্টিভ ডোজে চলে যাও, আমি বলতেছি। মিডিয়ান ইফেক্টিভ ডোজ হচ্ছে ইডি, মিডিয়ান ইফেক্টিভ ডোজ। আরেকটা নাম হচ্ছে, এটা সংক্ষেপ নাম হচ্ছে ইডি 50, ওকে? জি স্যার। আচ্ছা, বলছে যে এ ডোজ দ্যাট প্রডিউস দ্য ডেজায়ার ইফেক্ট ইন হাফ অফ এ পপুলেশন ইজ কল মিডিয়ান ইফেক্টিভ ডোজ, ওকে? আবার বলতেছি, এ ডোজ দ্যাট প্রডিউস দ্য ডেজায়ার্ড ইফেক্ট ইন হাফ অফ এ পপুলেশন ইজ কল্ড মিডিয়ান ইফেক্টিভ ডোজ। আচ্ছা, এখানে হাফ অফ এ পপুলেশনের কথা বলতে মনে করো, ধরো তুমি 100 জন, 500 জন অথবা 1000 এরকম কোন পেশেন্টের উপর অথবা মানুষের উপরে তুমি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, যে কোনো একটা ড্রাগ দিয়ে তুমি তাদেরকে তোমার যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অর্থাৎ ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডিনামিক্স কোনো ইফেক্ট তুমি দেখতে চাইতেছো অথবা কোনো ইফেক্ট কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করতেছো, তাহলে হচ্ছে একটা যে কোনো ড্রাগ একটা নির্দিষ্ট মাত্রায়, যেমন আমি নর্মাল একটা ড্রাগ দিয়ে তোমাদেরকে বলতেছি, সেটা যেমন প্যারাসিটামল, নাপা, আমি 500 মিলিগ্রাম 10 জন মানুষের উপরে কিসের জন্য, তাদের পেইন রিলিফের জন্য অথবা তাদের হচ্ছে অ্যান্টিপাইরেটিক হিসেবে ব্যবহার করলাম। দেখা গেল যে যে 500 মিলিগ্রাম 10 জন মানুষের উপরে দেওয়ার পর তাদের আফটার 1 আওয়ার পর তাদের টেম্পারেচার কমে গেছে, কিন্তু বাকি 5 জন যে মানুষ আসছে তাদের উপরে এই 500 মিলিগ্রামের কোনো ইফেক্ট নাই, অর্থাৎ
তাদের জ্বর যেরকম মাত্রায় ছিল ওরকমই ছিল, অথবা যতটুকু পরিমাণে কমার আমরা আশা করছিলাম অতটুকু পরিমাণে কমে নাই, কম। সেই ক্ষেত্রে বোঝা গেল যে এই যে 500 মিলিগ্রাম যে আমি দিলাম, 500 মিলিগ্রাম হচ্ছে 50% পিপলের উপরে ইফেক্টিভ। আর বাকি 50%-এর ক্ষেত্রে হয় আমি ডোজ বাড়াই দিতে হবে অথবা ড্রাগ পরিবর্তন করে দিতে হবে, তাহলে তার ইফেক্ট হবে। আচ্ছা, ধরলাম যে ড্রাগ চেঞ্জ করে দেওয়ার দরকার নাই, ওই সেম ড্রাগে আমি ডোজ বাড়াই দিলাম, অর্থাৎ 2টা দিয়ে দিলাম, অর্থাৎ 1000 মিলিগ্রাম দিলাম বাকি 5 জনের উপর। দেখা গেল যে এই 1000 মিলিগ্রাম দেওয়ার উপরে তার জ্বর কমে গেছে। এর মানে হচ্ছে কি, আমার ডোজ বাড়াইতে হবে। 5 জন মানুষের ক্ষেত্রে আমি 500 মিলিগ্রাম দিলে হবে, আর 5 জন মানুষের ক্ষেত্রে আমি 1000 মিলিগ্রাম দিলে তার কি হবে, টেম্পারেচারটা কমে যাবে। এই যে ইফেক্টটা, সেটার নামে হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ। রুল 25 জি বুঝতে স্যার। পারছো না আবার বলতে হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে। আর আর কারোর কোনো কোশ্চেন আছে? আমি সামনে তাহলে আগাইলাম, ঠিক আছে? ওকে, ড্রাগ অ্যাবজর্পশনের একটু ফ্যাক্টর থেকে আবার শুরু করতেছি। ড্রাগ বলছি যে একটু খেয়াল করো। রুল 11, আমার কথা শুনতেছো? জি স্যার। রুল 8, রুল 8, রুল 44। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, রুল 60, রুল 60, Yes, sir. Yes, sir. 0469, জি স্যার। 04। আচ্ছা, ওকে। আচ্ছা, ফ্যাক্টর থেকে একটু খেয়াল করো, এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে। সেটা হচ্ছে, বলছি ফ্যাক্টর অফ ড্রাগ অ্যাবজর্পশন, লাস্ট ক্লাসে আমি বলছি যে যদি তোমাদের দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে বলছে যে শুধু বলে ফ্যাক্টর অফ ড্রাগ অ্যাবজর্পশন, ঠিক আছে? তাহলে তোমরা ভাইবা বোর্ডে কি বলবা এবং রিটেন পরীক্ষায় কি লিখবা? যদি একটা আমাদের পরীক্ষাতে 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপের মধ্যে টোটাল 20টা কোশ্চেন থাকে। এই 20টা কোশ্চেনের প্রতিটা গ্রুপে হলো 17.5 নাম্বার, ঠিক আছে? এই 17.5 নাম্বারের মধ্যে তোমার 5টা করে কোশ্চেন দিতে হবে একটা গ্রুপে 17.5 নাম্বার। সাপোজ ধরো এই গ্রুপে এই কোশ্চেনগুলো এই গ্রুপে আসে, একটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 3.5 করে। তুমি যদি বলে যে ফ্যাক্টর অফ ড্রাগ অ্যাবজর্পশন এটা 3.5 নাম্বার থাকে, একদম বরাবর 3.5 নাম্বার থাকে, তাহলে তুমি রিটেন পরীক্ষায় নেবে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশন, ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্ট, ঠিক আছে? এইভাবে তোমার 3.5 নাম্বারের জন্য লিখতে হবে। আর যদি শুধু ভাইবা পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে ফ্যাক্টরস অফ ড্রাগ অ্যাবজর্পশন, তাহলে তুমি কোন ফ্যাক্টর গুলা বলবা? তাহলে এগুলা আসবে এই ফ্যাক্টর, যেমন ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশনের মধ্যে আছে কি, ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ, ঠিক আছে? ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ, যে পয়েন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবা যে দুইটা, ফ্যাক্টরস রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ আর হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্ট। বুঝতে পারছো? রুল 0469 বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আসো ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ কি কি আছে। একটা বলছে যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডোজ ফর্মুলেশন, লিপিড সলিবিলিটি অফ ড্রাগ, ডিগ্রি অফ আয়নাইজেশন, কেমিক্যাল নেচার অফ ড্রাগ, molecular weight of drug, size of the drug, concentration of the drug, presence of another drug, food or chemical substance। এবার আসো ব্রড হেডিং, সেটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, হচ্ছে বলছে কোন রুট, আমি এমন কোন রুট সিলেক্ট করব যে রুটটা সিলেক্ট করলে, অর্থাৎ যে রুটে ড্রাগটা দিলে তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে। যেমন এখানে 3টা রুটের কথা বলা আছে, তোমাদের বই আছে, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস এবং ওরাল। ইন্ট্রামাসকুলারে হচ্ছে কি, আমি যদি এটা মাসেলে দেই আর যদি সাবকিউটেনিয়াস দেই, তাহলে হচ্ছে মাসেলে যে ড্রাগটা দেওয়া হলো ওইটা সবার আগে অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? ওইটা সবার আগে অ্যাবজর্পশন হবে, তারপরেরটা হবে সাবকিউটেনিয়াস, তারপরে হবে ওরাল। এরপরে হচ্ছে ডোজ ফর্মুলেশন। ডোজ ফর্মুলেশনের মধ্যে যেমন প্রথম হচ্ছে সিরাপ, তারপর হচ্ছে ক্যাপসুল, তারপর হচ্ছে ট্যাবলেট। একটু নিচে দেখো, ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ, কি কারণে এটা সিরাপ কি কারণে আগে অ্যাবজর্পশন হচ্ছে? দেখো বলছে যে অ্যাজ ইট ডিসোলিউশন অকার্স র্যাপিডলি, গো র্যাপিডলি ফর অ্যাবজর্পশন। দেখো সিরাপটা কিন্তু লিকুইড ফর্ম, তুমি খাইলা সরাসরি স্টোমাকে চলে গেল। এরপর হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুল তো তোমরা সবাই দেখছো,
তো উপর দিয়ে একটা ট্রান্সপারেন্ট কাভার থাকে, ভিতরে গুড়া গুড়া দানার মতো থাকে, এটা হচ্ছে পাউডার। দেখা যায় যে কোলসটা ভাঙার পরেই সরাসরি সরাসরি গুড়া গুড়া গুলা চলে আসতেছে, এগুলা অ্যাবজর্পশন হবে। ট্যাবলেটের ক্ষেত্রে কি হয়, এখানে প্রথমে দেখো এখানে তিনটা ফর্ম, একটা হচ্ছে ডিস ইন্টিগ্রেশন, ডিস সলিউশন, আর হচ্ছে অ্যাবজর্পশন। ডিসইন্টিগ্রেশন মানে এটা ভাঙবে, ট্যাবলেটটা স্টোমাকে যাওয়ার পর এটা ভাঙবে, ভাঙার পর ডিসোলিউশন, এটা কি ডাইজেস্টিভ জুস, স্টোমাকের ডাইজেস্টিভ জুসের সাথে সেটা মিক্স হবে, তারপরে অ্যাবজর্পশন হবে। দেখো ক্যাপসুলের ক্ষেত্রে কিন্তু ভাঙার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু আগেই গুঁড়া গুঁড়া করা আছে, জাস্ট এটা সরাসরি যে ডিসোলিউশন হবে। আর সিরাপ, সিরাপ তো সবকিছুই রেডি করা, এটা ভাঙাও আছে, গুঁড়া গুঁড়াও করা আছে, জাস্ট এটা অ্যাবজর্পশন হয়ে যাবে সরাসরি, আর এটার কোনো প্রসেস নেই। যার কারণে সিরাপ হবে আগে অ্যাবজর্পশন, তারপরে ক্যাপসুল, তারপরে ট্যাবলেট। এবার আসো লিপিড সলিবিলিটি। একটা কথা একদম মাথায় মনে রাখো, সেটা হচ্ছে লিপিড, যেসব ড্রাগের লিপিড সলিবিলিটি বেশি সেসব ড্রাগের অ্যাবজর্পশনও বেশি। আবার বলতেছি, যেসব ড্রাগের লিপিড সলিবিলিটি বেশি সেসব ড্রাগের অ্যাবজর্পশনও বেশি। আর যেসব ড্রাগের ওয়াটার সলিবল ওসব ড্রাগ হচ্ছে অ্যাবজর্পশন কম হবে। অর্থাৎ লিপিডের তুলনায়, মনে করো তুমি একটা লিপিড সলিবল ড্রাগ দিলা আর একটা ওয়াটার সলিবল ড্রাগ দিলা, ধরো লিপিড সলিবল ড্রাগটা তোমার অ্যাবজর্পশন হতে সময় লাগলো 10 মিনিট, আর ওয়াটার সলিবল ড্রাগটা অ্যাবজর্পশন হতে লাগলো 20 থেকে 25 মিনিট, এরকম। আচ্ছা, তারপরে ডিগ্রি অফ আয়নাইজেশন। ডিগ্রি অফ আয়নাইজেশনটা মূলত হচ্ছে ওয়াটার সলিবল ড্রাগ দিয়ে বোঝানো হচ্ছে আয়নাইজিং। আয়নাইজিং হচ্ছে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ হচ্ছে কি, যদি সে বেশি ওয়াটার সলিবল হয় তাহলে কি হবে, আমরা আগে বলছি যে ওয়াটার সলিবল ড্রাগ যদি হয় তাহলে তারা অ্যাবজর্পশন পাবে। তাহলে মোর আয়নাইজেশন মানে কি, মোর আয়নাইজেশন মিন্স মোর ওয়াটার সলিবল। আবার বলতেছি, মোর আয়নাইজেশন মিন্স মোর ওয়াটার সলিবল, মানে আয়নাইজেশন যদি বেশি হয় তাহলে ওয়াটার সলিবিলিটিও বেশি, তাহলে অ্যাবজর্পশনও কম হবে। আর উল্টা যদি বলি তাহলে লেস আয়নাইজেশন, লেস ওয়াটার সলিবল, অর্থাৎ মোর ওয়াটার লিপিড সলিবল, অর্থাৎ হচ্ছে অ্যাবজর্পশন বাড়বে। ওকে, এবার আসো কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ। সাধারণত হচ্ছে প্রোটিন ইন নেচার। প্রোটিন ইন নেচার যে ড্রাগ গুলো আছে, প্রোটিন ইন নেচার, সরি, লিপিড সলিবল যে ড্রাগ গুলো আছে সেগুলা বেশি অ্যাবজর্পশন হয়। যেমন এখানে একটা সুন্দর উদাহরণ দিছে তোমাদের, দেখো যেমন ইনসুলিন। ইনসুলিনের কি বলছে, ইনসুলিন প্রোটিন ইন নেচার, সেটা কি হচ্ছে, সে ডাইজেস্টিভ জুস এবং প্রোটিলাইটিক এনজাইমের মাধ্যমে ইন্টেস্টাইনে সে অ্যাবজর্পশন হয়ে যাবে, প্রোটিলাইটিক এনজাইমের মাধ্যমে সে অ্যাবজর্পশন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট। সরি, আমি একটু ভুল বলছি, সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা সে হচ্ছে প্রোটিন ইন নেচার, তো সেটা মেটাবলিজম হয়ে যাবে, যার কারণে অ্যাবজর্পশন হবে না। আমি আবার বলতেছি, এটা আমার ভুল হচ্ছে, আবার বলতেছি, এটা হচ্ছে কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ। ইনসুলিনের কথা বলা হচ্ছে, কেমিক্যাল নেচার। ইনসুলিন হচ্ছে প্রোটিন ইন নেচার, যার কারণে সে মেটাবলিজম হয়ে যাবে, যার কারণে অ্যাবজর্পশন হবে না। ওকে, রুল 11 বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বললাম যে ইনসুলিনটা প্রোটিন ইন নেচার, সেটা মেটাবলিজম হয়ে যাবে, যার কারণে অ্যাবজর্পশন হবে না। এবার হচ্ছে মলিকুলার ওয়েট অফ ড্রাগ। মলিকুলার ওয়েট অফ ড্রাগ, যদি মলিকুলার ওয়েট কম হয়, তাহলে হচ্ছে অ্যাবজর্পশনের রেট বেশি হবে। মলিকুলার ওয়েটের কথা একটু চিন্তা করো, যদি একটা ট্যাবলেট যদি বড় হয় তাহলে সেটা ভাঙবে, তারপরে হচ্ছে ডিসোলিউশন হবে, তারপরে অ্যাবজর্পশন হবে। যদি ছোট হয় তাহলে তার ভাঙতেও সময় কম লাগবে, ডিসোলিউশন হইতেও সময় কম লাগবে, অ্যাবজর্পশন হইতেও তার কি খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে না, সময় কম লাগবে না, এটাই মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট যত বেশি হবে, অ্যাবজর্পশন তত কম, রেটটা মানে সময়টা, মলিকুলার ওয়েট যত বেশি হবে অ্যাবজর্পশন হওয়ার সময়টাও বাড়বে, আর মলিকুলার ওয়েট যত কম হবে অ্যাবজর্পশনের রেট হওয়ার সময়টাও তত কমবে। অর্থাৎ মলিকুলার ওয়েট যত কম হবে, রেট অফ অ্যাবজর্পশন বাড়বে, এটা। আচ্ছা, এখন বলছে যে এখানে সাইজের ক্ষেত্রে কিছু কথা আছে, যেমন যে মোর দ্যান 100 ডাল্টন, এই জিনিসটা একটু মনে রাখো, এই জিনিসটা তোমাদের অস্পি পরীক্ষাতে আসে, আবার হচ্ছে এমসিকিউতে ইনভেরিয়েবলি আসে। এটা হচ্ছে মোর দ্যান 100 ডাল্টন ক্যানট অ্যাবজর্ব থ্রু দ্য অ্যাকুয়াস পোর, অর্থাৎ অ্যাকুয়াস পোর যদি কোনো ট্যাব অথবা মলিকুলার ওয়েট যদি 100 ডাল্টনের বেশি হয়, তাহলে সেটা অ্যাকুয়াস পোর পাস করে যেতে পারবে না, যার কারণে হচ্ছে অ্যাবজর্পশনটাও হবে না। আর কোনো ড্রাগের মলিকুলার ওয়েট যদি 10 থেকে 100 ডাল্টন হয়, তাহলে ড্রাগের
লো মলিকুলার ওয়েট হওয়ার কারণে তার অ্যাবজর্পশনও বাড়বে। আচ্ছা, এরপর হচ্ছে সাইজ অফ দ্য ড্রাগ একই, মলিকুলার ওয়েট সাইজ এগুলো কাছাকাছি। সেটা হচ্ছে যদি সাইজ কম হয় তাহলে টাইম অফ ডিসইন্টিগ্রেশন সময়, ওই যে প্রথমে বললাম ডিসইন্টিগ্রেশন, ডিসপারশন এগুলাতে, ডিসসলিউশন এগুলাতে তো সময় কম লাগবে, অ্যাবজর্পশন তাড়াতাড়ি হবে। কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, কনসেন্ট্রেশন যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ আদার ফুড কেমিক্যাল ও সাবস্টেন্স, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা এখানে তোমাদের সুবিধা মতো 5টা উদাহরণ দেওয়া আছে, এখানে সুবিধা মতো তোমরা 2টা অথবা 3টা উদাহরণ মধ্যে রাখলেই হবে, এতগুলা আহ, মানে পড়ারও দরকার নাই। আমার মনে হয় প্রেজেন্স অফ অ্যানাদার ড্রাগ ফুড তোমাদেরকে ভাইবার ক্ষেত্রে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করবে না, বলবে যে প্রেজেন্স অফ অ্যানাদার ড্রাগ অর ফুড কেমিক্যাল সাবস্টেন্সের কয়েকটা উদাহরণ বলো, তো তুমি একটা অথবা 2টা উদাহরণ বললেই হয়ে যাবে। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিলেটেড টু দা অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্ট। দেখো এখানে কিছু নোট আছে, আমি তোমরা একটু একটু লিখে রাখো, একটু লিখে রাখো, একটু লিখে রাখো, বলতেছি এসিডিক অর এসিডিক, রুল 11। জি স্যার। হ্যাঁ, আমি আবার বলতেছি, সবাই আমার কথা শুনতেছো, খেয়াল করতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি জি আবার স্যার। বলতেছি, এখানে একটা নোট লিখে রাখো, এখানে একটা নোট লিখে রাখো, আমি বলতেছি এই নোটটা একটু মনে রাখো, তাইলেই দেখবা যে তোমাদের সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। লিখে রাখো যে এসিডিক অর বেসিক ড্রাগ, acidic or basic drug, same media, acidic or basic drug, same media, decrease ionization, acidic or basic drug, same media, decrease ionization, increase absorption. ওকে, লিখতে পারছো? সবাই লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, আবার বলতেছি acidic or basic drug, same media, decrease ionization, increase absorption. এবার আসো, দেখো তোমাদেরকে বলছে 1 নাম্বার পয়েন্ট, পিএইচ অফ দ্য অ্যাবজর্পটিভ মিডিয়া, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা ভাইবা পরীক্ষাতে ধরেই, এরপরে এই কোশ্চেনটা ভাইবা পরীক্ষাতে ধরে এবং মাঝে মধ্যে এমসিকিউ তে আসে। তোমরা একটু যদি এমসিকিউ কোশ্চেন গুলো রিভিউ করো তাহলে দেখতে পারবা যে এমসিকিউ তে আসে, মানে ভাইবাতেও জিজ্ঞাসা করে। তাহলে 1 নাম্বারটা বলছে এসিডিক ড্রাগ ইন লো পিএইচ, একটু খেয়াল করো, এসিডিক ড্রাগ ইন লো পিএইচ, এসিডিক মিডিয়া, লো পিএইচ মানে হচ্ছে কি এসিডিক মিডিয়া, ডিক্রিজ আয়নাইজেশন, মোর অ্যাবজর্পশন। দেখছো আমি প্রথমেই বলে দিছি যে এসিডিক অর বেসিক ড্রাগ সেম মিডিয়া, অর্থাৎ এসিডিক ড্রাগ এসিডিক মিডিয়া, বেসিক ড্রাগ বেসিক মিডিয়া, অর্থাৎ এসিডিক ড্রাগ যদি এসিডিক মিডিয়াতে যায় তাহলে সে হচ্ছে কি তার আয়নাইজেশন কম হবে, অ্যাবজর্পশন বেশি হবে। আর বেসিক ড্রাগ বেসিক মিডিয়াতে যদি থাকে তার আয়নাইজেশন কম হবে, অ্যাবজর্পশন বেশি হবে। এবার আসো এসিডিক ড্রাগ ইন হাই পিএইচ, অর্থাৎ সে যদি অ্যালকালাইন মিডিয়াতে হয়, অ্যালকালাইন মিডিয়াতে হয় তাহলে আয়নাইজেশন বেশি হবে, আয়নাইজেশন বেশি হবে, অ্যাবজর্পশন কম হবে। ঠিক আছে, আয়নাইজেশন কম হবে, সরি আয়নাইজেশন বেশি হবে, অ্যাবজর্পশন কম হবে। আর আমি বলছে বেসিক ড্রাগ ইন লো পিএইচ, অর্থাৎ হচ্ছে কি বেসিক ড্রাগ যদি এসিডিক মিডিয়াতে হয় আবার আয়নাইজেশন বেশি হবে, অ্যাবজর্পশন কম হবে। সবাই বুঝতে পারছো না? আবার বলতে হবে এটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পিএইচ অফ দ্য অ্যাবজর্পটিভ মিডিয়া আবার বলা দরকার আছে না? বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, সবাই বুঝতে পারছো? আরেকবার জি বলেন। স্যার। আচ্ছা, আমি আবার বলতেছি একটু সবাই জি স্যার। যারা বুঝতে পারো নাই, আবার বলতেছি যারা বুঝতে পারো নাই তারা একটু খেয়াল করো, আবার বলতেছি। বলছি আমি প্রথমে বলছি যে পিএইচ অফ দ্য অ্যাবজর্পটিভ মিডিয়ার ক্ষেত্রে একটা পয়েন্ট লেখা রাখার জন্য, সেটা হচ্ছে acidic or basic drug same media decrease ionization increase absorption। এরপরে আমি গেছি পয়েন্ট গুলাতে, বলছি যে এসিডিক ড্রাগ ইন লো পিএইচ, লো পিএইচ মানে এসিডিক মিডিয়া, অর্থাৎ হচ্ছে এসিডিক ড্রাগ ইন এসিডিক মিডিয়া, তাহলে সেম হয়ে গেল না এসিডিক মিডিয়া, তাহলে আয়নাইজেশন কম হবে, অ্যাবজর্পশন বেশি হবে। এবার আসো একেবারে লাস্টের পয়েন্ট, হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে বেসিক ড্রাগ ইন হাই পিএইচ, অর্থাৎ হচ্ছে বেসিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়া, অর্থাৎ হচ্ছে বেসিক ড্রাগ ইন বেসিক মিডিয়া, ডিক্রিজ আয়নাইজেশন, মোর অ্যাবজর্পশন। ঠিক আছে, অ্যালকালাইন মিডিয়া হচ্ছে এখানে বেসিক মিডিয়া, ঠিক আছে, এসিডিক মিডিয়া তো এসিডিক, অ্যালকালাইন মিডিয়া মানে হচ্ছে কি
এখানে বেসিক মিডিয়া মানে অ্যালকালাইন মিডিয়া, বুঝছো? এরপরে আসো এসিডিক ড্রাগ ইন হাই পিএইচ মানে কি? হাই পিএইচ মানে হচ্ছে অ্যালকালাইন মিডিয়া, অর্থাৎ হচ্ছে বেসিক মিডিয়া। অর্থাৎ এসিডিক ড্রাগ যদি বেসিক মিডিয়া অথবা অ্যালকালাইন মিডিয়াতে আসে তাহলে আয়নাইজেশনটা হবে বেশি আর অ্যাবজর্পশনটা হবে কম। আর আরেকটা হচ্ছে বেসিক ড্রাগ ইন লো পিএইচ মানে কি? বেসিক ড্রাগটা যদি এসিডিক মিডিয়াতে আসে অর্থাৎ অ্যালকালাইন ড্রাগ অর বেসিক ড্রাগ যদি এসিড মিডিয়াতে আসে তাহলে তার আয়নাইজেশনটা বেশি হবে, অ্যাবজর্পশনটা কম হবে। এবার আশা করি সবাই বুঝতে পারছো। এবার সামনে জি যাব, স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই এই ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্টের মধ্যে পিএইচ অফ দ্য অ্যাবজর্পটিভ মিডিয়া এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকি পয়েন্টগুলো তোমরা বাসায় একটু রিভিউ পড়লেই বুঝতে পারবা। লেখা আছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। স্বাভাবিক, কনসেন্ট্রেশন বেশি থাকলে অ্যাবজর্পশন বেশি হবে। অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া বলছে যে যে জায়গাতে সারফেস এরিয়া কম সেই জায়গাতে অ্যাবজর্পশন কম, যে জায়গায় সারফেস এরিয়া বেশি ওইখানে অ্যাবজর্পশন বেশি। তারপর হচ্ছে ব্লাড সাপ্লাই অর পারফিউশন অর ভাস্কুলারিটি, যে জায়গাতে ব্লাড সাপ্লাই বেশি ওই জায়গাতে অ্যাবজর্পশনও বেশি। তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে তাহলে হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন হতে সমস্যা হবে। এই জিনিসগুলোই বলা হয়েছে। তাহলে অ্যাবজর্পশন শেষ মোটামুটি। অ্যাবজর্পশন কি তোমরা সবাই বুঝতে পারছো না আবার আমার রিভিউ করে লাগবে? অ্যাবজর্পশন বুঝতে পারছি স্যার। ওকে। আচ্ছা, তাহলে অ্যাবজর্পশনটা মোটামুটি শেষ আমাদের। এবার আসো বায়োঅ্যাভেবিলিটি। বায়োঅ্যাভেবিলিটি বায়োঅ্যাভেবিলিটি সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। হচ্ছে বায়োঅ্যাভেবিলিটি বায়োঅ্যাভেবিলিটির ডেফিনেশনটা ভাইভাতে খুব ধরে, এটা একটু ভালো করে মুখস্থ করবা। আমি ডেফিনেশন থেকে শুরু করতেছি। বলছে ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ reaching the systemic circulation following administration by any route is called viability। অর্থাৎ হচ্ছে ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ, অর্থাৎ ড্রাগের কোনো পরিবর্তনই হবে না কিন্তু সেটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, এটার নাম হচ্ছে বায়োবিলিটি। আবার বলতেছি, বলছে এনি রুট, যে কোনো রুট হইতে পারে, অর্থাৎ সে আনচেঞ্জ অবস্থায় যাবে। আবার বলতেছি ডেফিনেশনটা, ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ রিচিং সিস্টেমিক সার্কুলেশন following administration by any route is called viability। is called viability। আচ্ছা, এবার আসো ফ্যাক্টর। ফ্যাক্টরের মধ্যে তোমাদের যে ফ্যাক্টর গুলা আছে বইয়ের মধ্যে, যে ফ্যাক্টর গুলা আছে আমি একটু ফ্যাক্টর গুলা আবার একটু বলে দিতেছি, যেহেতু আগেও ক্লাস নেওয়া হয়েছে এটার ব্যাপারে। বিশেষ করে আমার এই ব্যাচের যারা স্টুডেন্ট আছো, বি ব্যাচ এবং সি ব্যাচের উদ্দেশ্যে বলতেছি, তোমরা কি কি পয়েন্টের বেসিসে এই ভায়াবিলিটিটা পড়বা। এক নাম্বার হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ। ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ, তোমাদের বইয়ে যেটা আছে, ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ, ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে একটু ছোট করে লিখে রাখো, এটা এটা সূত্রের মতো, তাহলে তোমাদের পড়াটা আরো ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে কোন ড্রাগের অ্যাবজর্পশন যদি বেশি হয় তার বায়োঅ্যাভেবিলিটিও বেশি হবে। ঠিক আছে, আবার বলতেছি, কোন ড্রাগের অ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে ওই ড্রাগের বায়োঅ্যাভেবিলিটিও বেশি হবে। তাহলে হচ্ছে বোঝা গেল যে কোন ড্রাগের অ্যাবজর্পশন যে ফ্যাক্টর গুলো আছে তাহলে বায়োঅ্যাভেবিলিটির ফ্যাক্টর গুলোও সেম। দেখো একটা হেডিং এ বলা আছে যে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ আর ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্ট। সবাই বুঝতে পারছো? সবাই জি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, আবার জি স্যার। বলতেছি, একটু ছোট করে নোটটা লিখে রাখো। রুল 60, রুল 60, হ্যাঁ রুল 60, রুল 60 আমার কথা শুনতেছো? Yes, sir. হ্যাঁ, বলতেছি যে একটা ড্রাগের অ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে তার বায়োঅ্যাভেবিলিটিটা বেশি হবে। এর মানে হচ্ছে ওই ড্রাগের অ্যাবজর্পশনের যে ফ্যাক্টর গুলো আছে
আর তার সাথে বায়োবিলিটির ফ্যাক্টর গুলাও একই রকম। যেমন এখানে বলাই আছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ, ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গানাইজ এনভায়রনমেন্ট। এবার ফ্যাক্টর গুলা দেখো আমি বলতেছি, route of administration, dose formulation, lipid solubility of the drug, degree of ionization, degree chemical nature of the drug, molecular weight of the drug, size of the drug, concentration of the drug, এগুলা। তাহলে route of administration তাহলে একই রকম। যদি IM এ যদি আমি দেই তাহলে আমরা ওইখানে কি করছি, IM যদি দেই তাহলে ওই ড্রাগের অ্যাবজর্পশন বেশি হবে, তাহলে তার বায়োবিলিটিও বেশি হবে কার তুলনায়, সাবকিউটেনিয়াস এবং ওরালের তুলনায়। ওরালে তো বলেই দিছি অ্যাবজর্পশন কম হবে। ওকে, বুঝতে পারছো রুল 25? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? তাহলে হচ্ছে অ্যাবজর্পশন, যেই ড্রাগের অ্যাবজর্পশন, তুমি একটু বলো তো আমি এতক্ষণ কি বলছি। রুল 25 আমাকে অ্যানসার করো যে আমি অ্যাবজর্পশন এবং বায়োবিলিটির মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, এটা বলো তো কি বলছি। স্যার বলছেন স্যার যে ড্রাগের অ্যাবজর্পশন বেশি হবে স্যার ওই ড্রাগের স্যার বায়োবিলিটি বেশি হবে স্যার। বেশি হবে, তাহলে তার ফ্যাক্টর গুলা কি একই রকম হবে? ফ্যাক্টর জি গুলা স্যার। কি একই রকম হবে? জি স্যার, ফ্যাক্টর জি গুলা, স্যার, হ্যাঁ ফ্যাক্টর জি গুলা স্যার। একই রকম হবে। থ্যাংক ইউ। ওকে, রুল 0469। জি স্যার। আচ্ছা বলো তো আমি কি বলছি অ্যাবজর্পশন আর বায়োবিলিটির মধ্যে। স্যার কোন ড্রাগের স্যার অ্যাবজর্পশন বেশি হলে স্যার বায়োবিলিটিটা বেশি হবে স্যার। আচ্ছা তাহলে তার ফ্যাক্টরের সাথে, অ্যাবজর্পশনের ফ্যাক্টরের সাথে বায়োবিলিটির ফ্যাক্টরের মিল আছে। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি আশা করি যে তোমরা ফ্যাক্টর গুলা বুঝতে পারবা। এবার আসো বায়োবিলিটির মধ্যে আর কি পড়বা। বায়োবিলিটির মধ্যে আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, একটা হচ্ছে বায়োবিলিটির ডেফিনেশনটা পড়বা, বায়োবিলিটির ফ্যাক্টরটা পড়বা, আর সেটা হচ্ছে আরেকটা হচ্ছে বায়োবিলিটির ইম্পর্টেন্স। বায়োবিলিটির ইম্পর্টেন্সটা পড়তে হবে, এবং কোন ড্রাগের বায়োবিলিটি বেশি, কোন ড্রাগের বায়োবিলিটি বেশি। সাধারণত ইন জেনারেল একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে কোন রুটে দিলে আমি 100% বায়োবিলিটি পাবো, কোন রুটে দিলে আমি 100% বায়োবিলিটি পাবো। রুল 11, 0611। Sir, intravenous. হ্যাঁ আইবি রুট, অর্থাৎ হচ্ছে আইবি রুট, ইন্টারভেনাস রুট, অর্থাৎ এই রুটে দিলে আমি সবচেয়ে বেশি ভায়াবিলিটি কত পার্সেন্ট, 100%। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। অনেকগুলো তোমাদের রুট দেওয়া আছে, ইন্টারভেনাস রুট, ইন্ট্রামাসকুলার রুট, সাবকিউটেনিয়াস রুট, ওরাল রুট, রেকটাল রুট, ইনহেশন রুট, তারপর হচ্ছে ট্রান্সডার্মাল রুট, এই রুটগুলার কথা বলা আছে। এর মধ্যে তোমাদের 100% ভায়াবিলিটি কোনটা দেয় সেটা ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারভেনাস রুট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। তারপরে হচ্ছে ভায়াবিলিটির পরে হচ্ছে তোমাদের হাফ লাইফ অর প্লাজমা হাফ লাইফ। হাফ লাইফ অর একটা ড্রাগ দেওয়ার পর তার 50%, আমি একটু বাংলা করে বলে দিই, একটু সহজ করে বলে দিতেছি, সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফটা হচ্ছে কোন ড্রাগের হাফ লাইফ, অর্থাৎ প্লাজমাতে একটা ড্রাগ, অর্থাৎ প্লাজমা হাফ লাইফ অর প্লাজমা হাফ লাইফ, এটা দুইটা নামে আইডেন্টিফাই করা যায়। সেটা হচ্ছে হাফ লাইফ অর প্লাজমা হাফ লাইফ। প্লাজমাতে একটা ড্রাগ মনে করো, ধরো তুমি 100 মিলিগ্রাম দিলা, ওইটা 50 মিলিগ্রাম যেতে যে পরিমাণ সময় লাগবে, ওই জিনিসটার নামই হচ্ছে প্লাজমা হাফ লাইফ। একটু ডেফিনেশনটা আমরা খেয়াল করি, সেটা বলছে প্লাজমা half life is the time required to reduce 50% of drug in the body under the pharmacokinetic processes, not pharmacodynamic, অর্থাৎ হচ্ছে pharmacokinetic processes। আমি আবার বলতেছি, তোমরা pharmacokinetic processes এই জিনিসটাতে একটু দাগ দিয়ে রাখো, আন্ডারলাইন করে রাখো। বলছে যে একটা ড্রাগ সে বডিতে যাওয়ার পর তার 50% যেতে যে সময় লাগে কোন প্রসেসের মাধ্যমে, ফার্মাকোকাইনেটিক প্রসেস। তাহলে ফার্মাকোকাইনেটিক প্রসেস আমরা কি কি পেয়েছি, তারপর হচ্ছে অ্যাবজর্পশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন অর মেটাবলিজম, তারপর হচ্ছে এক্সক্রিশন। অর্থাৎ এই প্রসেস গুলা যাওয়ার সময় সে, এই ফার্মাকোকাইনেটিক্স প্রসেসে যাওয়ার সময় তার যতটুকু পরিমাণ সময় লাগে, অর্থাৎ 50% যাওয়ার জন্য যে সময়টা লাগে, এই সময়টার হচ্ছে প্লাজমা হাফ লাইফ। আশা করি সবাই বুঝতে পারছো, রেসপন্স করো। জি স্যার। ওকে, এবারে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে টি হাফ, এর মানে হচ্ছে প্লাজমা হাফ লাইফ অথবা হাফ লাইফ 0.7 ইন্টু
0.7 ইন্টু ভিডি বাই সিএল। এর মানে হচ্ছে ভিডি হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আর সিএল হচ্ছে ক্লিয়ারেন্স। আর এখানে 0.7 হচ্ছে এটা তোমার নির্দিষ্ট করা, এটা হচ্ছে নির্দিষ্ট করা। তোমাদের বই যদি থাকে একটু লিখে নিতে পারো, তোমরা ইকুয়েশনটা একটু লিখে নিতে পারো। ভিডি হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আর সিএল হচ্ছে ক্লিয়ারেন্স। সিডি হচ্ছে ক্লিয়ারেন্স, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আর সিডি হচ্ছে ক্লিয়ারেন্স। ওকে, এবার আসো আমরা সামনের দিকে যাই। বলছে যে ফ্যাক্টর মডিফাইং প্লাজমা হাফ লাইফ। ফ্যাক্টর মডিফাইং প্লাজমা হাফ লাইফ একটু দেখো। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, প্লাজমা হাফ লাইফের একটু রুটটা দেখো, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, ওরাল এবং আইভি। তাহলে প্লাজমা হাফ লাইফ কার সবচেয়ে বেশি? সাবকিউটেনিয়াসের সবচেয়ে বেশি। কার থেকে? আইভি থেকে, ওরাল থেকে, ইন্ট্রামাসকুলার থেকে। এরপর হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। তারপরে হচ্ছে ড্রাগ ডিস্ট্রিবিউশন। ড্রাগ ডিস্ট্রিবিউশনের মধ্যে খেয়াল করো, প্লাজমা প্রোটিন বাইন্ডিং যত বেশি হবে, টি হাফ লাইফ তত বেশি হবে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং যত বেশি হবে, টি হাফ লাইফ তত বেশি হবে। আরেকটা হচ্ছে টিস্যু বাইন্ডিং যত বেশি হবে, টি হাফ লাইফ তত বেশি হবে। শোনো, এখানের মধ্যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এবারে হচ্ছে টিস্যু বাইন্ডিং, দুই ধরনের ফ্যাক্টর। একটু মনে রাখো, আবার বলতেছি, এটা হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং আর হচ্ছে টিস্যু বাইন্ডিং। এই দুই ধরনের ফ্যাক্টর। আমি আস্তে আস্তে তোমাদের এগুলা সবগুলো আলোচনা করবো। এগুলো সবগুলো ফার্মাকোডিনামিক্সে আছে। ফার্মাকোডিনামিক্সে আমি তোমাদের প্লাজমা প্রোটিন বাইন্ডিং এবং হচ্ছে টিস্যু বাইন্ডিং এই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। এরপর হচ্ছে ভিডি হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যত বেশি হবে, টি হাফ লাইফ তত বেশি হবে। এবার আছে বায়োট্রান্সফরমেশন যত বেশি হবে, টি হাফ লাইফ তত কম হবে। ড্রাগ এক্সক্রিশন যত বেশি হবে, টি হাফ লাইফ তত কম হবে। প্যাথোলজিক্যাল কন্ডিশন, স্বাভাবিক প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি সমস্যা, কিডনি এবং লিভারে যদি সমস্যা থাকে, তাহলে এক্সক্রিশন হইতে দেরি হবে, হাফ লাইফ তত বেশি হবে। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাফ লাইফের হচ্ছে ইম্পর্টেন্স। হাফ লাইফের ইম্পর্টেন্স গুলো তোমরা বাসায় পড়ে নিবা। ইম্পর্টেন্স দুইটা জিনিস, হাফ লাইফের তোমার দুইটা জিনিস খুব ভালো, চারটা জিনিস খুব ভালো করে পড়া লাগবে। একটা হচ্ছে ডেফিনেশন, ইকুয়েশন, ফ্যাক্টর, ইম্পর্টেন্স এবং ইনফরমেশন। আবার বলতেছি, তোমাদের ভাইবা পরীক্ষাতে কিন্তু এইভাবে ধরতে পারে। একটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ থেকে তুমি কি কি ধরনের, প্লাজমা হাফ লাইফের কি ইম্পর্টেন্স, আর প্লাজমা হাফ লাইফ থেকে আমি কি কি ধরনের ইনফরমেশন পেতে পারি। একটু খেয়াল করো, তোমাদের বইয়ে আছে। সবাই পাইছো? রেসপন্স করো। Yes, sir. জি স্যার। জি স্যার। আচ্ছা, ইনফরমেশনটা তো পাইছো না? ইনফরমেশন ফ্রম এ ড্রাগ হ্যাভিং টি হাফ, ইনফরমেশনটা পাইছো সবাই বইতে? Yes, জি sir. স্যার। ঠিক আছে। আসো, এরপরে হচ্ছে তোমাদের এরপরে কিছু এক্সাম্পল আছে। সেটা হচ্ছে এমন কয়েকটা ড্রাগের নাম বলার জন্য যে ড্রাগগুলার প্লাজমা হাফ লাইফ বেশি, প্লাজমা হাফ লাইফ কম। ঠিক আছে, প্লাজমা হাফ লাইফ বেশি, প্লাজমা হাফ লাইফ কম। তোমাদের হাফ লাইফের আওয়ার গুলা যে দেওয়া আছে ওগুলা মুখস্থ করার দরকার নেই, শুধু নামগুলা মুখস্থ করবা। এগুলা তোমরা কোথায় পাবা? এই কোশ্চেন গুলা তোমরা সবগুলা কোশ্চেনই এই হচ্ছে হাই প্লাজমা হাফ লাইফ, অর্থাৎ লং হাফ লাইফ আর হচ্ছে শর্ট হাফ লাইফ। এই কোশ্চেনটা তোমরা পাবা এমসিকিউ এবং অসপি। আমি কয়েকটা কোশ্চেন বলে দিতেছি, কয়েকটা উদাহরণ এক্সাম্পল বলে দিতেছি যেগুলো এমসিকিউ পরীক্ষাতে তোমাদের আসছে। যেমন লং হাফ লাইফ, একটু দাগাও। 1 নাম্বার ক্লোরোকুইন, ডিগক্সিন, ডিজিটক্সিন, প্রোবেনিসিড, প্রোবেনিসিড না, ফেনোবারবিটন। আবার বলতেছি, ক্লোরোকুইন, ডিগক্সিন, ডিজিটক্সিন, ফেনোবারবিটন, ডায়াজিপাম। সবাই দাগাইতে পারছো? Yes, sir. আচ্ছা, এরপরে হচ্ছে শর্ট হাফ লাইফ, অ্যাসপিরিন, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন,
লিডোকেইন। আবারও বলতেছি, এই যে উদাহরণগুলো আছে এগুলা তোমাদের বিভিন্ন অস্পি পরীক্ষাতে এবং বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে আসছে। এর জন্য ইম্পর্টেন্ট কয়েকটা আমি তোমাদেরকে দাগাই দিলাম। আর অন্যান্য যেগুলো আছে ওগুলা তোমরা কয়েকবার করে রিডিং করবে যাতে পরীক্ষাতে আসলে অ্যান্সার করতে পারো। আমি আবার শর্ট হাফ লাইফের উদাহরণগুলো বলে দিতেছি। অ্যাসপিরিন, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, লিডোকেইন। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ এতটুকু পড়লেই হবে। এবার আসো ড্রাগ ডিস্ট্রিবিউশন। এবার আসো তোমাদের ড্রাগ ডিস্ট্রিবিউশন থেকে প্রক পরীক্ষাতে খুব কমই আসে, ঠিক আছে? তো ড্রাগ ডিস্ট্রিবিউশনটা আমার মনে হয় যে এত বেশি পরিমাণ ইম্পর্টেন্ট না। ড্রাগ ডিস্ট্রিবিউশনটা আমি আবারও বলতেছি, ড্রাগ ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন খুব কমই আসছে, এর জন্য ড্রাগ ডিস্ট্রিবিউশনটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরেও আমি বলবো যে ড্রাগ ডিস্ট্রিবিউশনটা তোমরা একেবারে মিনিমাম মিনিমাম 4 থেকে 5 বার রিডিং করবা। আবারও বলতেছি, ড্রাগ ডিস্ট্রিবিউশন মিনিমাম 4 থেকে 5 বার রিডিং করবা, যাতে পরীক্ষাতে আসলে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমরা সব পড়ে গেলাম কিন্তু আমরা কিভাবে অনেক সময় দেখা যায় যে আমাদের পড়ার বাইরে কোশ্চেন চলে আসে। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে যেতে এই কোশ্চেনটা যেহেতু আমি একেবারে অন্য কোশ্চেনের মতো অ্যাবজর্পশনের মতো ভালোভাবে পারি না, তাহলে আমি যাতে কিছু লিখে আসতে পারি, সেজন্য ড্রাগ ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসলে যাতে আমি অ্যান্সার করতে পারি, এর জন্য ড্রাগ ডিস্ট্রিবিউশন টপিকসটা তোমাদের যার যে বইটা আছে মিনিমাম 4 থেকে 5 বার রিডিং করবা, যাতে পরীক্ষাতে আসলে তোমরা লিখতে পারো। আচ্ছা, পরীক্ষার কথা যেহেতু আসছে, আমি তোমাদেরকে একটু বলে দেই, আজকে অনেকেই আছো, সবাই আমার কথা শুনতেছো? जी सर। আচ্ছা, একটু খেয়াল জি করো, স্যার। একটু খেয়াল করো যে তোমরা এখন বর্তমানে রিটেনের জন্য প্রিপারেশনটা কিভাবে নিবা। তোমাদের সবার কাছে কোশ্চেন ব্যাংক আছে এবং আমি ডিপার্টমেন্ট থেকেও তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিছি, লাইব্রেরিতেও সাপ্লাই দেওয়া আছে। তোমাদেরকে কোশ্চেন, যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে, তোমরা বিগত 5 বছরের কোশ্চেন গুলা সলভ করা শুরু করে দাও। বিগত 5 বছরের কোশ্চেন গুলা সলভ করা শুরু করে দাও। 5 বছরের কোশ্চেন যদি সলভ করো, মিনিমাম বিশেষ করে ফার্মাকোলজির ক্ষেত্রে তোমরা মিনিমাম 65 থেকে 70% কোশ্চেন তোমরা কমন পাবে, 65 থেকে 70%। আর বাকি যে ধরো 25 অথবা 30% কোশ্চেন, এটা হচ্ছে তোমরা সারা বছর যা পড়ালেখা করছো, আমরা যা পড়ালেখা করছি এবং কিছু আগে আহ, আগে দেখা যেত একদম একুরেট বই যেভাবে আছে, গাইড বইগুলোতে যেভাবে আছে, অথবা আমরা যেভাবে পড়াইছি অথবা স্যাররা যেভাবে পড়াইছে ওইভাবে একদম বরাবর কোশ্চেন চলে আসে। কিন্তু এখন হচ্ছে কিছু টেকনিক্যাল কোশ্চেন আসে, যে কোশ্চেন গুলার মানে হচ্ছে কি তুমি সারা বছর পড়ালেখা করছো কিনা, অথবা তুমি এই টপিকটা সম্বন্ধে তোমার কতটুকু পরিমাণ দখল আছে, অথবা তুমি বুঝতেছো কিনা, এটা হচ্ছে পরীক্ষকরা যাচাই করে। এবং এই এই যে কোশ্চেন গুলো আসে এগুলা দিয়ে কিন্তু নাম্বার ভেরিফাই করে। যারা এই 25 থেকে 30% এর অ্যান্সার দিতে পারবে তাদের কিন্তু রিটেন নাম্বারটা অনেক বেশি চলে আসে। এর জন্য তোমরা যখন যে কোশ্চেনটাই পড়বা, একটু আশেপাশে একটু খোঁজ খবর রাখবা, আশেপাশে একটু দেখবা যে আচ্ছা এটার সাথে রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, সেটা দেখার চেষ্টা করবা, যাতে আমার যদি আশেপাশে কোনো কোশ্চেন আসে, কঠিন কোশ্চেন আসে, আমি যাতে অ্যান্সার করতে পারি, অথবা এমসিকিউ গুলো যাতে অ্যান্সার করতে পারি। ইদানিং এমসিকিউ গুলো অনেক কঠিন হইতেছে। আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে 5 বছরের কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট, আমি মনে করি কোনো স্টুডেন্ট যদি 5 বছরের কোশ্চেন খুব ভালোভাবে সে রিভিশন দেয়, খুব ভালোভাবে প্রিপারেশন নেয়, আশা করি সে রিটেনে অন্তত ফেল করবে না, সে কিছু না কিছু লিখে আসতে পারবে এবং বেশি নাম্বার না পেলেও সে 5 নাম্বার সে অবশ্যই তুলতে পারো। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো, তোমরা অবশ্যই 5 বছরের কোশ্চেন সলভ করো এবং তোমরা জিপির কোশ্চেন গুলো, যেহেতু আমি জিপি দিয়ে শুরু করছি, জিপির 5 বছরের কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা তোমরা পারো না, কোন কোশ্চেনটা তোমাদের বুঝতে অসুবিধা হয় অথবা তোমরা পাইতেছো না, আমি বলছি ওই কোশ্চেনটা আমাকে ইনফর্ম করবা, আমি লিখে রাখবো। অথবা আমার যে মনিটর আছে, এই ব্যাচের মনিটর রুল 4 নিশান, তার কাছে যদি তোমরা ইনফরমেশনটা পৌঁছে দিতে পারো, সে আমাকে পৌঁছে দিলে আমি একদম সুন্দর করে তোমাদেরকে প্রিপারেশন করে নিয়ে আসবো কিভাবে তোমরা কোশ্চেনটা লিখবা, অথবা এই কোশ্চেনটা কোথায় আছে তোমরা এটা সম্বন্ধে আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিতে পারবো। ঠিক আছে? ওকে, ড্রাগ ডিস্ট্রিবিউশন আসো। ড্রাগ ডিস্ট্রিবিউশনের কথা বলছিলাম যে এটা পরীক্ষাতে অত বেশি আসে না, তোমরা একটু পড়ে নিবা, কয়েকবার করে রিডিং করে নিবা। এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন। বায়ো ট্রান্সফরমেশন বায়ো ট্রান্সফরমেশন বায়ো ট্রান্সফরমেশন
বায়োট্রান্সফরমেশন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এর মধ্যে বায়োট্রান্সফরমেশনের মধ্যে একটু আবার বলতেছি, বায়োট্রান্সফরমেশনের মধ্যে কোন কোশ্চেনটা তোমাদের রিটেন পরীক্ষায় বেশি আসে এবং ভাইভা পরীক্ষায় বেশি আসে এটা একটু দাগায় রাখো। সেটা হচ্ছে তোমাদের বায়োট্রান্সফরমেশন ফেজের কি কি রিঅ্যাকশন আছে, বায়োট্রান্সফরমেশন ফেজ 1 এ কি রিঅ্যাকশন আছে, ফেজ 2 এ কি রিঅ্যাকশন আছে, এটা ভাইভা পরীক্ষাতে ধরে, খুবই ধরে। ভাইভা পরীক্ষাতে বায়োট্রান্সফরমেশন স্যারদের এবং ম্যাডামদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওরা খুব এটা বায়োট্রান্সফরমেশনের ফেজ 1 এর কি রিঅ্যাকশন আছে, ফেজ 2 এর কি রিঅ্যাকশন আছে এগুলা জিজ্ঞাসা করে, এবং ফেজ 2 এর কি নাম, ফেজ 1 এর কি নাম, এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে খুব ভালোভাবে। এবার আসো বায়োট্রান্সফরমেশন থেকে আমরা শুরু করি। বায়োট্রান্সফরমেশনের ডেফিনেশনটা পড়বা, ডেফিনেশনটা একটু সবাই খেয়াল করো। সেটা হচ্ছে ইট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রসেসেস ফর কেমিক্যাল অল্টারেশন অফ এ ড্রাগ টু মেক ইট সুইটেবল ফর এক্সক্রিয়েশন ইন দ্য বডি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বায়ো ট্রান্সফর্মিং এনজাইম। তাহলে বোঝা গেল কি বায়ো ট্রান্সফরমেশনের হওয়ার জন্য একটা বড় মাধ্যমটা কি, বায়ো ট্রান্সফর্মিং এনজাইম। আবার বলতেছি, বলছে it is the fundamental processes for chemical alteration of a drug to make it suitable for excretion in the body under the influence of biotransforming enzyme। এবার আসো বায়োট্রান্সফরমেশনের মেইন অর্গান কোনগুলা? তিনটা অর্গান হচ্ছে, অনেকগুলা বায়োট্রান্সফরমেশন হওয়ার জন্য প্রায় 9টা থেকে 10টা অর্গান আছে। তবে মেইন অর্গান যদি বলি, এক নাম্বার বলি, তাহলে সেটা হচ্ছে কি লিভার। লিভার হচ্ছে 99% বায়োট্রান্সফরমেশন হয়, তারপরে হয় জিআইটি, তারপরে হয় লাংস। সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বললাম যে বায়ো ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে লিভারে সবচেয়ে বেশি বায়ো ট্রান্সফরমেশন হয়, সেটা কত? 99%। তারপরে হয় জিআইটি তে, তারপরে হয় লাংসে। এবার আসো, এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য এইমস এন্ড অবজেক্টিভ অফ বায়ো ট্রান্সফরমেশন। এটা আসলে পড়ানোর কিছু নাই, তোমরা যদি একটু বাসায় পড়ে নাও তাহলে এটা বুঝতে পারবা। এটা একটু মুখস্থ পড়া, তোমরা বাসায় পড়ে নিলেই বুঝতে পারবা। আবার বলতেছি, কনসিকুয়েন্স অর এইমস এন্ড অবজেক্টিভস অফ বায়ো ট্রান্সফরমেশন, ঠিক আছে? এবার আসো, মোস্ট ইম্পর্টেন্ট, রাইট ডাউন অ্যাবাউট ফেজ 1 এন্ড ফেজ 2 রিঅ্যাকশন অফ বায়ো ট্রান্সফরমেশন। অর্থাৎ তুমি ফেজ 1 এবং ফেজ 2 এ কি কি রিঅ্যাকশন আছে, তাহলে প্রথমে শুরু করতেছি ফেজ 1 দিয়ে। ফেজ 1 এর একটা নাম হচ্ছে ফেজ 1, আর একটা নাম হচ্ছে নন সিনথেটিক ফেজ অর নন কনজুগেটিং রিঅ্যাকশন। ওকে, রুল 4 কি বলছি বলো তো? রুল 4, রুল 15 বলো তো কি বলছি? রুল 15। Sir, phase 1 reaction, non-synthetic, non-conjugating reaction, sir. আচ্ছা, মানে এটা হচ্ছে এটাতে তিনটা নামে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? এবার আসো ফেজ 1 এ কি কি রিঅ্যাকশন আছে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ফেজ 1 এ কি কি রিঅ্যাকশন আছে সেটা হচ্ছে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। আবার বলতেছি, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। ফেজ 1 এ এই রিঅ্যাকশন গুলো আছে। এগুলার মধ্যে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো তোমাদের বইয়ে যেগুলো আছে, তোমাদের কাছে যে বইটা আছে ওই বইটাতে যে উদাহরণগুলো দেওয়া আছে ওই উদাহরণগুলো পড়লেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফেজ 2। ফেজ 2 ফেজ 2 এর মধ্যে দেখো, ফেজ 2 এর মধ্যে দেখো লেখা আছে ফেজ 2 অর সিনথেটিক অর কনজুগেশন রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কিছু কথা আছে, সেটা হচ্ছে এটার মধ্যে বলা আছে, দেখবা যে মাঝে মধ্যে বলে যে মাইক্রোজোমাল এনজাইম আর হচ্ছে নন মাইক্রোজোমাল এনজাইম কি আছে। ফেজ 2 এর মধ্যে মাইক্রোজোমাল এনজাইম আর হচ্ছে নন মাইক্রোজোমাল এনজাইম কি কি আছে। এবার তোমরা, তোমাদের বইতে উদাহরণ আছে কিনা আমি জানি না, তোমরা সবাই মাইক্রোজোমাল এবং নন মাইক্রোজোমাল এনজাইম কি কি আছে উদাহরণ সহ লেখো। আমি বলতেছি, নাম্বার 1, ফেজ 2 এর মধ্যে মাইক্রোজোমাল এনজাইম আছে মাত্র একটা। আবার বলতেছি, ফেজ 2 এ মাইক্রোজোমাল এনজাইম আছে মাত্র একটা, সেটা হচ্ছে গ্লুকুরোনাইডেশন।
গ্লুকুরোনাইডেশন, সেটা হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড কনজুগেশন। এক্সাম্পল হচ্ছে মরফিন, লিখতে পারছো? Yes, sir. আচ্ছা, আবার বলতেছি, গ্লুকুরোনাইডেশন এটা হচ্ছে কি? মাইক্রোজোমাল এনজাইম, এটার উদাহরণটা হচ্ছে কি? মরফিন। ওকে, রেসপন্স করো। Yes, sir. আর বাকি যা আছে সবগুলো হচ্ছে নন মাইক্রোজোমাল এনজাইম। তাহলে মাইক্রোজোমাল এনজাইম হচ্ছে একটা, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে নন মাইক্রোজোমাল এনজাইম। এখন আমি নন মাইক্রোজোমাল এনজাইম গুলার এক্সাম্পল বলবো। এক নম্বর হচ্ছে এসিটাইলাইজেশন। এসিটাইলেশন এক নাম্বার এক্সাম্পল হচ্ছে, এটার এক্সাম্পলটা লেখো, এসিটাইলেশনের এক্সাম্পল লেখো, সালফোনামাইড আইসোনিয়াজাইড। এসিটাইলেশনের এক্সাম্পল হচ্ছে সালফোনামাইড আইসোনিয়াজাইড। মিথাইলেশনের এক্সাম্পল হচ্ছে ইফিনেফ্রিন, নর ইফিনেফ্রিন। সালফেশনের এক্সাম্পল লেখো, ওসিপি, আর হচ্ছে স্টেরয়েড। আবার বলো, আমি বুঝতে পারি নাই, তার সমস্যা হচ্ছে? Sir, an example, methanization example. মিথাইলেশনের এক্সাম্পল হচ্ছে ইফিনেফ্রিন, নর ইফিনেফ্রিন। মিথাইলেশনের এক্সাম্পল হচ্ছে ইফিনেফ্রিন, নর ইফিনেফ্রিন। Thank you, sir. আচ্ছা, তারপর হচ্ছে সালফেশনের এক্সাম্পল হচ্ছে ওসিপি স্টেরয়েড। তারপর হচ্ছে গ্লাইসিন কনজুগেশন, এটার এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন। এবার আমি প্রথম থেকে আবার বলতেছি, গ্লুকুরোনাইডেশন মাইক্রোজোমাল এনজাইম, এটার এক্সাম্পল হচ্ছে মরফিন, নন মাইক্রোজোমাল এনজাইম। এসিটাইলেশন, এটার এক্সাম্পল হচ্ছে সালফোনামাইড আইসোনিয়াজাইড। মিথাইলেশন এক্সাম্পল ইফিনেফ্রিন, নর ইফিনেফ্রিন। সালফেশন এক্সাম্পল ওসিপি স্টেরয়েড। গ্লাইসিন কনজুগেশন এক্সাম্পল অ্যাসপিরিন। সবাই লিখতে পারছো? Yes, sir. ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে বায়োট্রান্সফরমেশন। তাহলে বায়োট্রান্সফরমেশনের মধ্যে তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলা? রিয়েকশন গুলা রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, এবং রিটেন পরীক্ষা তো আসে মাঝে মধ্যে, তোমরা অস্পি পরীক্ষাতেও পাইতে পারো, আবার হচ্ছে এমসিকিউ তেও আসতে পারে বায়োট্রান্সফরমেশন। তারপরে আসো বায়োট্রান্সফরমেশনের ফ্যাক্টর গুলা পরীক্ষাতে খুব কমে আসে, তারপরেও তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্স আছে, কয়েকবার পরীক্ষাতে আসছে। বায়োট্রান্সফরমেশনের ফ্যাক্টর গুলা একটু তোমরা পড়ে নিবা। বায়োট্রান্সফরমেশনের ফ্যাক্টর। আচ্ছা, বায়োট্রান্সফরমেশন শেষ, এবার আসো আমরা ড্রাগ এক্সক্রিয়েশন। বায়োট্রান্সফরমেশন সম্বন্ধে কি আর কিছু বলার আছে? তোমাদেরকে কি আবার Sir, বোঝানোর what is দরকার আছে? না, তোমরা সবাই বুঝতে পারছো? sir, what is functionalization? বুঝি নাই। Sir, functionalization, characteristics of phase first biotransmission. হ্যাঁ, বায়োট্রান্সফরমেশনের ফেজ 1 কি বললা? Sir, characteristics আছে না sir? Functionalization একটু বলেন। ফাংশনালাইজেশন তো আমি আলোচনা করি নাই। Sir, characteristics you there. না, জি হ্যাঁ। সো এটা তোমরা কোন এটাতে বায়োট্রান্সফরমেশনে আছে? Yes sir. Sir, characteristics of phase 1. Sir, first point is phase is catabolic in nature. Second point is functionalization. আচ্ছা, বুঝতে পারছি। ক্যারেক্টারিস্টিক্স অফ ফেজ 1 এবং ফেজ 2 এটার কথা বলতেছো না? জি sir. আচ্ছা, এটার মধ্যে বলছে যে ক্যারেক্টার হচ্ছে, একটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ, একটা হচ্ছে ক্যাটাবলিক নেচার, আর একটা হচ্ছে অ্যানাবলিক নেচার। জি sir. ফেজ 1 হচ্ছে তোমার ক্যাটাবলিক নেচার, আর একটা হচ্ছে অ্যানাবলিক নেচার। Sir, তোমরা second point functional. সেটা হচ্ছে, আমি বললাম যে ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে তোমাদের অত জানা লাগবে না, আমি যে কোশ্চেন গুলো বলছি ওইটা জানলেই হবে, এটা পরীক্ষাতে আসে না। শুধু দুইটা জিনিস জানলেই, যে তুমি ক্যারেক্টারিস্টিক্স যে বলছো,
না অনেক সময় পরীক্ষাতে খুব কম ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করে, খুব বেশি না। সেটা হচ্ছে যদি ক্যারেক্টার জিজ্ঞাসা করে তাহলে ফেজ 1 হচ্ছে তোমার ক্যাটাবলিক নেচার, আর ফেজ 2 হচ্ছে অ্যানাবলিক নেচার। অ্যানাবলিজম ক্যাটাবলিজম আমার মনে হয় তোমরা বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজমে পড়ছো, মনে আছে? Yes, sir. ফার্স্ট Yes, ইয়ার sir. সেকেন্ড ইয়ার। ক্যাটাবলিক হচ্ছে ভাঙবে আর অ্যানাবলিজম হচ্ছে গড়বে। ওকে, Synthesis. Yes, ঠিক sir. আছে। তাহলে নেচার যদি জিজ্ঞাসা করে তাহলে এই সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? Yes. জি স্যার। বললাম যে জি স্যার। ক্রাইটেরিয়ার মধ্যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, বলছে যে ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে ফেজ 1 হচ্ছে ক্যাটাবলিক নেচার আর ফেজ 2 হচ্ছে অ্যানাবলিক নেচার। ওকে, আর কারোর কোনো কোশ্চেন আছে এটার উপরে? কারোর কোনো কোশ্চেন আছে আর? আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ওকে, তাহলে আমি সামনের দিকে গেলাম। তোমাদের হচ্ছে ড্রাগ এক্সক্রিশন। ড্রাগ এক্সক্রিশন সম্বন্ধে এখন তোমাদের সাথে আলোচনা করব। ড্রাগ এক্সক্রিশনটা হচ্ছে ড্রাগ ডিস্ট্রিবিউশনের মতো একটা লেস ইম্পর্টেন্স একটা টপিক। এটা থেকে তোমরা সাধারণত ড্রাগ এক্সক্রিশনের ডেফিনেশন অথবা কোন রুট দিয়ে এক্সক্রিশন হয়, তারপর হচ্ছে কি কি ফ্যাক্টর আছে, এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষাতে আসে না। এই এক্সক্রিশন থেকে তোমাদের কি ধরনের কোশ্চেনগুলো বেশি আসে সেটা আমি বলে দিতেছি। যেমন ড্রাগ এক্সক্রিয়েটেড থ্রু ব্রেস্ট মিল্ক, পাইছো? রেসপন্স করবা। জি স্যার। Jesus. Yes, sir. ড্রাগ এক্সক্রিয়েটেড থ্রু ব্রেস্ট মিল্ক, নাম দাও, এটা পড়বা। ড্রাগ এক্সক্রিয়েটেড থ্রু ব্রেস্ট মিল্ক। রেসপন্স করো, পাইছো কিনা, কোশ্চেনটা পাইছো? No, sir. পাও নাই? ড্রাগ No, sir. Hi, ড্রাগ sir. ড্রাগ দ্যাট আর কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং ব্রেস্ট ফিডিং, পাও নাই? ড্রাগ দ্যাট আর কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং ব্রেস্ট ফিডিং অর্থাৎ হচ্ছে একজন মা যে বাচ্চার ব্রেস্ট ফিডিং করায় তাকে কোন ড্রাগ গুলো আমি দিতে পারবো না। ড্রাগ দ্যাট আর কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং ব্রেস্ট ফিডিং, পাও নাই? আচ্ছা যদি না পাও লেখো, আমি বলতেছি লেখো। প্রথম হচ্ছে এক নাম্বার হেডিংটা দেখো, ড্রাগস দ্যাট আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং ব্রেস্ট ফিডিং, এক নাম্বার লেখো। বারবিচুরেট, বেনজোডাইজিপিন, অ্যামফিটামিন, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ক্লোরামফেনিকল, অ্যামাইডারন। আবার বলতেছি, বারবিচুরেট, বেনজোডাইজিপিন, অ্যামফিটামিন, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ক্লোরামফেনিকল, অ্যামাইডারন। দেখতে পারছো? The last power. বলছি Sir, last one. অ্যামাইডারন, AMIODARONE, AMIODARONE, ঠিক আছে? অ্যামাইডারন লেখছো? রেসপন্স করো। Yes, sir. আচ্ছা, তাহলে তিনটা জিনিস করা লাগবে। একটা হচ্ছে ড্রাগস এক্সক্রিটেড থ্রু ব্রেস্ট মিল্ক, ড্রাগস দ্যাট আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং ব্রেস্ট ফিডিং, আর হচ্ছে ফিকাল ইলিমিনেশন অফ ড্রাগ। আবার বলতেছি, ড্রাগ এক্সক্রিটেড থ্রু ব্রেস্ট মিল্ক, ড্রাগস দ্যাট আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং ব্রেস্ট ফিডিং, আরেকটা হচ্ছে ফিকাল ইলিমিনেশন অফ ড্রাগ। এই তিনটা টপিকস, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে, ভাইভা পরীক্ষাতে, রিটেন পরীক্ষাতে, অসপি পরীক্ষাতে, এমসিকিউ পরীক্ষাতে আসছে। তো এই তিনটা এই হচ্ছে টপিকস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ড্রাগ এক্সক্রিশনের মধ্যে, তোমরা এটা সবাই পড়ে নিবা, ঠিক আছে? ওকে, আর আরেকটা জিনিস একটু লিখে রাখো তোমরা, সেটা হচ্ছে রেনাল এক্সক্রিশন অর ইলিমিনেশন। এটা পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, রেনাল ইলিমিনেশন অর এক্সক্রিশন।
রেনাল রেনাল অ্যাসিয়েশন অর ইলিমিনেশন। এটা তোমরা নেক্সট পরীক্ষা পড়াতে যখন আসবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু বলে রাখি, সেটা হচ্ছে রেনাল অ্যাসিয়েশন ও ইলিমিনেশন। অল ড্রাগ, দেখো all drug except renal excretion or elimination, all drug except প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ। তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ গুলা যেগুলো আছে ওগুলো আমার মুখস্থ করতে হবে। এগুলা ছাড়া আর বাকি যা ড্রাগ আছে বাকি সবগুলোই হচ্ছে রেনাল দিয়ে এক্সক্রিশন হবে। তাহলে রেনাল এক্সক্রিশন অর এলিমিনেশন হচ্ছে অল ড্রাগ এক্সেপ্ট প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ। এটা হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা সবাই রেনাল এক্সক্রিশনের ড্রাগ 5টা থেকে 6টা উদাহরণ আগামী ক্লাসে আমাকে সবাই বলবা। প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ কি কি আছে এগুলা বাদে আর বাকি যে ড্রাগ গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে রেনাল এক্সক্রিশন অর এলিমিনেশন ড্রাগ। ওকে, সবাই বুঝতে পারছো? जी सर। ওকে, আচ্ছা জি তাহলে স্যার। আমাদের ফার্মাকোকাইনেটিক্স শেষ। এখন বাকি আছে ফার্মাকোডিনামিক্স। এখন ফার্মাকোকাইনেটিক্স 1 থেকে 4টা আইটেম। এই আইটেম গুলা কি ফার্মাকোকাইনেটিক্স এবং ডিনামিক্স শেষ হওয়ার পরে তোমরা শুরু করবা, নাকি না আমি নেক্সট ক্লাসে তোমাদের আইটেমের ডেট দিয়ে দিব? তোমাদের যেভাবে সুবিধা হয়। আগামী শনিবার হচ্ছে আমার নেক্সট ক্লাস। আগে 4টা দিয়ে দিন। 4টা দিবা? এটা মনে হয় ভালো হয়। আচ্ছা শোনো, রুল 1 কে বলতেছি। রুল 1 তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। জি স্যার। তুমি ইয়ার সাথে নিশানের সাথে রুল 4 এর সাথে একটু যোগাযোগ করবা। তাকে বলবা যে ফার্মাকোকাইনেটিক্স এবং ডিনামিক্স এ ব্যাচ, বি ব্যাচ এবং সি ব্যাচ কোন কোন স্টুডেন্টের বাকি আছে, তাদের রুল নাম্বার গুলা যাতে যে তোমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আমার কাছে রুল নাম্বার গুলা পাঠায় দেয়। ঠিক আছে? এবং আগামী শনিবার 12টা থেকে 1টা আমার ক্লাস আছে। ওই সময়টায় আমি তোমাদের সবার আইটেম দিব। ঠিক আছে? ওকে? জি স্যার। জি স্যার, ওকে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। যতটুকু পড়াইলাম বাসায় তোমরা রিভিউ করবে। যাদের আইটেম দেওয়া হয়ে গেছে তোমরা হচ্ছে বাসায় এই পড়াগুলো পড়বা। যদি কোনো টপিকস বুঝতে অসুবিধা হয় অথবা কোশ্চেনের উত্তর পাইতেছ না এই রিলেটেড প্রফের কোশ্চেন গুলা বিশেষ করে অথবা কার্ডের কোশ্চেন গুলো আমাকে ইনফর্ম করবা। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব।